দাদা, ওই খেলনা ট্রেনটার দাম কত? মুকুলপুর চৌরাস্তার পাশে একটা ঝাঁ চকচকে এয়ার কন্ডিশনার লাগানো খেলনার দোকান। এই মফস্বল এলাকায় এই একটি মাত্র বড় গিফট আইটেমের দোকান, যেখানে সব ধরনের খেলনা পাওয়া যায়। দোকানের ভেতরে দাঁড়িয়ে রয়েছে 1 বছর 35-এর এক বিধবা মহিলা। পরনের মলিন পোশাক আর পায়ে ছিঁড়ে যাওয়া হাওয়াই চপ্পলে সেফটি পিন আটকানো দেখেই বোঝা যায় নিতান্ত দরিদ্র ঘরের মহিলা উনি। দোকানি আর চোখে মহিলাটিকে আপাদ মস্তক দেখে নিয়ে বলে উঠলেন, 200 টাকা দাম ওই ট্রেনটির। আপনি কি কিনবেন নাকি? যদি কেনার ইচ্ছা থাকে তাহলেই বলুন, নচেত দোকানে ভিড় বাড়াবেন না। না না দাদা, আমি আমার ছেলের জন্য ওই খেলনাটা নেব। আসলে পরশুদিন ওর জন্মদিন তো, খুব বায়না করেছে ওই খেলনা ট্রেনটা ওর চাই। তাই আজ এলাম আপনার দোকানে। আমার কাছে তো এখনো 120 টাকা মতো রয়েছে। বলছি দাদা, যদি দামটা একটু কম করতেন তাহলে ভালো হতো আর কি। মৃদুভাবে কথাটা বলে রমা। রমা শহরের লোকের বাড়িতে ঠিকই ঝিয়ের কাজ করে। এই করেই একমাত্র ছেলে দীপু আর শাশুড়ি মাকে নিয়ে তার সংসার। রমার স্বামী সমর ছিল এই মুকুলপুর বাজারের মাছ বিক্রেতা, কিন্তু একদিন শহর থেকে ভোরের ট্রেনে ফেরার পথে ঘুমের ঘোরে ট্রেন থেকে পড়ে তার মৃত্যু ঘটে। আর এই ঘটনার পর থেকেই রমার জীবনে নেমে আসে চরম দারিদ্রতার করাল ছায়া। একমাত্র ছেলে দীপু ও অসুস্থ শাশুড়ি মাকে নিয়ে এই কঠিন পৃথিবীর বুকে বেঁচে থাকার একটা অসম লড়াই। দেখুন, আমার দোকানে কিন্তু দামাদামি হয় না, একদম ফিক্সড প্রাইস সব কিছুর। কোথা থেকে সব চলে আসে কে জানে। তোর শেষের কথাটা বিরক্তির সুরে বলে দোকানি, তারপর অন্য কাস্টমারদের অ্যাটেন্ড করতে চলে যায়। অসহায় রমা মাথা নিচু করে বেরিয়ে আসে ওই দোকান থেকে। হ্যালো বন্ধুরা, এই অ্যাপে টাকা ইনকাম করার আরও একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে। এখানের ম্যাচগুলিতে গেম খেললে কার, আইফোন, টিভি, অ্যাপেল ওয়াচ এবং আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। আর রেজিস্টার করার সময় আমার দেয়া প্রোমো কোড অভিশপ্ত ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে 24x7 কাস্টমার সাপোর্ট আছে। তাহলে দেরি কিসের? কমেন্টসে 1x এর লিঙ্ক প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন। আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। রমা রাতে বাড়ি ফিরতেই ওর ছোট্ট 6 বছরের ছেলে দীপু ছুটে আসে মায়ের কাছে, আর রমার গলা জড়িয়ে ধরে বলে ওঠে, মা, ও মা, আমার জন্য ওই ট্রেনটা কিনে এনেছো? রমা ছেলের ওই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে মনেই বলে ওঠে, তোর মা যে বড় অভাগী রে বাপ, সাধ থাকলেও যে সাধ্য নেই। কি করে যে তোকে ওই খেলনাটা কিনে দিই আমি। কি গো মা, চুপ করে আছো কেন? কিছু বলো। আমি না আমার সব বন্ধুদের বলেছি আমার মা আমার জন্মদিনে ওই বড় ট্রেন গাড়িটা গিফট করবে বলেছে। ও মা, তুমি এনেছো? ওই ছোট্ট শিশুটির মুখে ফুটে ওঠে এক অমলিন হাসি। ঘরের ভেতর থেকে বেরিয়ে আসেন রমার শাশুড়ি মা। কি গো বৌমা, এসে পড়েছ? দেখো দেখি, তোমার ওই খোকা সেই বিকেল থেকে পাগল করে মারছে আমাকে। তুমি নাকি ওকে বলেছ ওর জন্য আজকে কোনো খেলনা গাড়ি আনবে। তো সেই খেলনা পাওয়ার আনন্দে ছেলের আনন্দ যেন আর ধরে না। মৃদু হেসে কথাটা বলেন সুখলতা দেবী। রমা নিজের চোখের জলটা কোনোভাবে ধরে রেখে মিথ্যে হাসি ঠোঁটে এনে দীপুকে আদর করে বলে, বাবা, আজকে তো ওই দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল, কি করব বলো? আমি তোমাকে এক্কেবারে তোমার জন্মদিনের দিন ওই খেলনাটা এনে দেবো, কেমন? ঠোঁট ফুলিয়ে দীপু বলে, দূর, পচা দোকান। তুমি তাহলে আমাকে প্রমিস করো যে তুমি আমাকে আমার জন্মদিনে ওই ট্রেনটা এনে দেবে। মা, মা প্রমিস করো। আচ্ছা বাবা, আচ্ছা, প্রমিস। শোনা বাবা আমার,
ছেলেকে বুকে টেনে নেয় রমা। পরদিন সকালে রমা ঠিক করে যে করেই হোক ওই খেলনাটা তাকে কিনতেই হবে, ওর ছেলের জন্য। রায়বাড়ির গিন্নিমা বড় ভালো মানুষ, ওনার কাছ থেকে কটা টাকা অগ্রিম চাইলে উনি না করবেন না। সেই ভেবেই রায়বাড়ির দিকে যায় রমা। আজ একবার কাজের ফাঁকে গিন্নিমাকে টাকার কথাটা বলবো, আশা করি আমাকে না করতে পারবেন না উনি। যেমন ভাবা তেমন কাজ। অন্য দিনের চাইতে আজ রমা একটু বেশি কাজ করে দেয়। রায়গিন্নির ঘর মোছা থেকে শুরু করে রান্না বান্না, বাগানের কাজ সবকিছুই করে সে। রাতের রান্না করতে করতে রমা বলে ওঠে, গিন্নিমা, বলছে আপনার সাথে একটু কথা ছিল আমার। রায়গিন্নি উল বুনতে বুনতে বলে ওঠেন, হ্যাঁ বল না, কি বলবি বল। গিন্নিমা, আমার কিছু টাকার প্রয়োজন, আজ যদি কিছু দিতে পারতেন আর কি। আমতা আমতা করে কথাটা বলে রমা। টাকা? তা কত টাকা লাগবে বল আমায়। ওই 100 টাকা মতো দিলেই হবে। আসলে ছেলেটার কালকে জন্মদিন, খুব বায়না করেছে একটা খেলনার জন্য, তাই আপনাকে বললাম। গিন্নিমা, যদি দয়া করে এই টাকাটা দিতেন খুব ভালো হতো। না হয় আমার মাইনে থেকে কেটে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটে 100 টাকার জন্য এমন করিস না, আমি দিচ্ছি। এই নে, 300টা টাকা রাখ। ছেলেটার জন্মদিনে একটু কেক কিনে নিয়ে যাস পারলে। রমার চোখ জলে ভরে ওঠে। আপনাকে অনেক ধন্যবাদ গিন্নিমা, আজ আপনার জন্য ছেলেটার জন্মদিনটা ভালো করে পালন করতে পারবো। ওর বাবা চলে যাওয়ার পর থেকে তো। আরে থাম থাম, আবার কান্নাকাটি করে দেখো মেয়েটা। যা দেখি, সন্ধ্যা হয়ে গেছে তো, বেরিয়ে পড়। কত কিছু কিনবি, তারপর আবার ট্রেন ধরবি, দেরি হয়ে যাবে। তুই বেরিয়ে পড় কেমন। রমা রায়গিন্নিকে প্রণাম করে বেরিয়ে পড়ে। উফ, আর একটু হলেই ট্রেনটা মিস হয়ে যেত। ছেলের জন্য খেলনাটি কিনে এক প্রকার দৌড়ে স্টেশন থেকে ট্রেনটা ধরে রমা। এই দরজার সামনে দাঁড়াই, বেশ ঠান্ডা বাতাসটা মুখে লাগবে। ভিতর দিকে যা গুমোট। ট্রেন ছুটে চলেছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। রমার সাথে দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি রমার উদ্দেশ্যে বলে ওঠে, ও দিদি, আপনি তো ঘামছেন, জল খাবেন একটু? আমার কাছে ঠান্ডা জল আছে। জল? হ্যাঁ ভাই, একটু দিলে তো ভালোই হয়, আসলে অনেক দূর থেকে ছুটে ছুটে আসছি তো। সেই ব্যক্তি জলের বোতলটা এগিয়ে দেয় রমার দিকে। ঢক ঢক করে কিছুটা জল গলার্ধকরণ করে সে। ধন্যবাদ ভাই, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, তুমি বাঁচালে। আরে না না, ও ঠিক আছে। ওমা, আপনার হাতে ওটা কি, বড় বাক্সের মতো? ও এটা, এই খেলনাটার আনতে গিয়েই তো দেরি হলো। আসলে আমার ছেলের আজ জন্মদিন তো, তাই খুব বায়না করেছিল ওই খেলনা ট্রেনটা কিনে দেওয়ার জন্য, তাই ওটা কিনেই ফিরছি। ও আচ্ছা আচ্ছা, দারুণ ব্যাপার তো। তা দিদি, আপনি কোথায় নামবেন? এই তো 2টো স্টেশন পরেই মধুপুরে। আর আপনি? মধুপুর? কিন্তু এই ট্রেন তো মধুপুরে যাবে না, এটা তো মেদিনীপুর লোকাল। আপনি তো ভুল ট্রেনে উঠে পড়েছেন দিদি। হ্যাঁ, কি বলছো, ভুল ট্রেন? না না, আমাকে এক্ষুনি নামতে হবে, আমাকে আমার ছেলের কাছে পৌঁছতে হবে যে। রমা পাগলের মতন করতে থাকে ট্রেন থেকে নামার জন্য। দিদি, দিদি দিদি, আপনি শান্ত হন, আপনি শান্ত হন, পরের স্টেশনে নেমে যাবেন। এর মধ্যেই হঠাৎ করে ট্রেনের মধ্যে প্রচণ্ড একটা ঝাঁকুনি দিল। পা স্লিপ করে ছিটকে চলন্ত ট্রেনের বাইরে পড়ে যায় রমা। আ আ আ দিদি! ও ঠাম্মি, ঠাম্মি, মা কখন আসবে গো? এই তো বাবা, চলে আসবে, চিন্তা করো না, মা চলে আসবে। মা তো আমাকে কথা দিয়েছে আজকে আমার জন্য গিফট আনবে। আনবে তো বাবা, মা একটু পরেই চলে আসবে। এই ঘটনার পর কেটে গেছে 2 সপ্তাহ। কো কো ঝিক ঝিক ঝিক, দুপুর ট্রেন চলে কো কো ঝিক ঝিক ঝিক। রাত 11:40। নিতাইগঞ্জ স্টেশনের রেল লাইনের ওপরে হেঁটে চলেছে এক নারী অবয়ব। বৈশাখের এই মধ্যরাতে একাকী এক নারী আপন ছন্দে একটা ছড়া আউড়ে চলেছে বারংবার। রেল লাইন পুরোটাই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে। আর হঠাৎ করে
11:40 ট্রেনটি এসে থমকে যায় একটি নির্দিষ্ট স্থানে। আজকে আবারও এই জায়গায় ট্রেনটা আটকে গেল। অদ্ভুত তো, এই গরমের মধ্যে চারিদিকে এত কুয়াশা আসছে কোথা থেকে? ট্রেনের মধ্যে যাত্রীদের গুঞ্জন শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এক মহিলা প্যাসেঞ্জারের এমন মন্তব্য শুনে অপরজন বলে ওঠে, একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে মনে হচ্ছে, একটু ভালো করে শুনুন তো। কু কু ছিক ছিক ছিক, দুপুর ট্রেন চলে কু কু ছিক ছিক ছিক। এটা তো কোনো ছড়া মনে হচ্ছে, কিন্তু এত রাতে কে এইভাবে লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে? সেই ছায়া অবয়ব যেন মুহূর্তের মধ্যে কুয়াশা ঘেরা পথের মধ্যে মিলিয়ে যায়। ওই পথে আরও বার কয়েক এমন অদ্ভুত অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছে 11:40 মধুপুর এক্সপ্রেসের যাত্রীগণ। কোনো মহিলাকে তারা সাদা শাড়ি পরে এই রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যেতে দেখেছে বহুবার, আর শুনেছে সেই ছড়া। কু কু ছিক ছিক ছিক, দুপুর ট্রেন চলে কু কু ছিক ছিক ছিক। সময়টা তখন জ্যৈষ্ঠের শেষের দিক হবে। বেশ কয়েকজন কুলি স্টেশনের বাইরে থাকা বটগাছের তলায় বসে হাওয়া খাচ্ছিল। এ বছর এমন গরম পড়েছে রতনদা, জান প্রাণ যেন যেতে বসেছে। তুই শুনিসনি? আবহাওয়া দপ্তর বলেছে গত 20 বছরেও এমন গরম পড়েনি যা গরম এই বছর পড়েছে। উফ, কাজের ফাঁকে এই গাছটার তলায় বসলে আর একটু শান্তি পাই। বাবা কি গরম! হ্যাঁ, তা যা বলেছ। এই রতনদা, ওইটা কে গো? এত রাতে ওইটা আবার কে হেঁটে যাচ্ছে? আরে তাই তো, আর দেখে তো কোনো মেয়ে মানুষ বলেই মনে হচ্ছে। রেল লাইনের ওপর দিয়ে হাঁটছে কেন? একটু পরেই তো ওই পথে ট্রেন আসবে। আত্মহত্যা করার ইচ্ছে হলো নাকি? এই এই এগিয়ে গিয়ে দেখি, চলো, আবার কোনো অঘটন না ঘটায়। ওরা দুজনে রেল লাইনের দিকে এগিয়ে যায়। ও দিদি, করছেন কি? এই সরে আসুন! ও দিদি, সরে আসুন, এক্ষুনি ট্রেন আসবে তো। কে কার কথা শুনে সেই ছায়ামূর্তি ক্রমশ এগিয়ে চলেছে। পেছনে রতন ও হারান ছুটে আসছে ওই মহিলাকে বাঁচাতে, কিন্তু এর মধ্যে একটা ট্রেন ছুটে আসছে ওদের দিকেই। হারান ও রতন রেল লাইনের উল্টো দিকে ঝাঁপ কেটে কোনো ক্রমে নিজেদের প্রাণ বাঁচায়। দুজনে একসঙ্গেই চেঁচিয়ে ওঠে, ওরে বাবা গো! ওহ, একটুর জন্য প্রাণে বাঁচলাম, কিন্তু ওই মহিলা গেল কই? এই সত্যি তো, ওই মহিলাকে তো আর দেখা যাচ্ছে না রতনদা। এই কি হলো ব্যাপারটা? হতভম্বের মতন ওরা একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর সেই সময় ওদের কানে আসে আবারও সেই সুর, কু কু ছিক ছিক ছিক, দুপুর ট্রেন চলে কু কু ছিক ছিক ছিক। পরের দিন রেল কর্তৃপক্ষের অফিসে এসে দত্তবাবুর সাথে কথা বলতে উপস্থিত হন দুজন কুলি, স্টেশন মাস্টার ও মধুপুর এক্সপ্রেসের চালক। এইভাবে তো আর চলা যাচ্ছে না স্যার, আপনি কিছু একটা করুন। এই গতকাল আমরা সচক্ষে দেখেছি ওই মহিলাকে। না না, সে মহিলা নয়, সে প্রেত। হ্যাঁ হ্যাঁ, সে প্রেত। সাহেব সাহেব, ওই লাইনে যে রাতের বেলায় আর কাজ করা সম্ভব হচ্ছে না, আপনি কিছু একটা করুন। হোয়াট ননসেন্স! আমার কাছে আপনারা ভূতের গল্প বলতে এসেছেন দল বেঁধে? আমাদের কথাগুলো একটু বিশ্বাস করুন স্যার। শুধু আমরাই নই, বহু প্যাসেঞ্জার রাত 11:40 মধুপুর লোকালে ওই মহিলার প্রেতকে সচক্ষে দেখেছে। শুধু তাই নয় স্যার, একটা নির্দিষ্ট জায়গায় এলেই ট্রেনটা আচমকাই বন্ধ হয়ে যায়, আর আশ্চর্যজনকভাবে বেশ খানিকক্ষণ পর ওই আত্মা চলে গেলে আবারও ট্রেন চলতে শুরু করে আপনা আপনি। এইভাবে আমার পক্ষেও আর ট্রেন চালানো সম্ভব হচ্ছে না স্যার, রেহাই দিন। আর এই সকলের কারণেই ওই রাতের ট্রেনে মাসখানেক হলো যাত্রীরাও বিশেষ আর আসছে না। বুঝলাম, আপনাদের ভূতের তাণ্ডব ফাণ্ডবের মতো নাচগুবি বিষয় আমার বিশ্বাস না হলেও মধুপুরের লাস্ট লোকালে যখন প্যাসেঞ্জার হচ্ছেই না, তখন রেল কর্তৃপক্ষের অকারণ খরচা বাড়িয়ে আর লাভ নেই। তাছাড়া চালক নিজেই যখন ওই পথে ট্রেন চালাতে রাজি হচ্ছে না, সেখানে ঘটনাটা যথেষ্ট চিন্তার। আমি ওপর মহলের সাথে কথা বলছি এই বিষয়টা নিয়ে।
এরপর টিভিতে নিউজ চ্যানেলে জানানো হয়, আপনাদের জন্য বিশেষ বিশেষ খবর। আগামীকাল থেকে রাত 11:40 মধুপুর লোকাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগামীকাল থেকে মধুপুর লোকাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে। সূত্র মারফত খবর জানা যাচ্ছে যে প্রতিদিন রাতেই রেল লাইনে কোনো এক অশরীরী প্রেত আত্মার দেখা পাওয়া যাচ্ছে। অনেকের মতে সেই প্রেতাত্মা কোনো এক মহিলার, আর সেই কারণেই যাত্রীরা রাতের ট্রেনে আর মধুপুরে যেতে রাজি হচ্ছে না। কে ওই মহিলা, আর কেনই বা হঠাৎ করে শুরু হলো এই তাণ্ডব? এটা কি নিছকই কোনো ছেলে মানুষই, নাকি রয়েছে এর পেছনে গভীর কোনো রহস্য? আমরা সবটাই জানবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের নিউজ চ্যানেল। টিভিতে এই নিউজটা দেখতে পায় বিকাশ। মধুপুরে দেখা মিলছে এক মহিলা প্রেতাত্মার। হয়তো আমি বুঝতে পারছি সে কে। না, আমাকে কিছু একটা করতে হবে, যে করেই হোক। পরদিন বিকাশ পৌঁছে যায় সেই স্থানে যেখানে রমার দেহটা ট্রেন থেকে পড়ে গিয়েছিল। আর এই ঘটনায় সেই রাতেই মৃত্যু ঘটেছিল অভাগিনী রমার। রাত তখন 11:40 বাজে। বিকাশ এসে দাঁড়ায় রেল লাইনের ধারে। জঙ্গলে ঘেরা আশপাশটা। এখানে দাঁড়াতেই অজানা কোনো কারণে সারা শরীর ওর শিরশির করে উঠছে। খুব জোরে হাওয়া বইতে শুরু করেছে। আমি জানি দিদি, তুমি এখানেই আছো। আমি তোমার ভাই। একটিবার দেখা দাও দিদি। তুমুল বেগে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। এই রাতের বেলা কে যেন ফিস ফিস করে বলছে, যখন আর 5 জন আমাকে ভয় পেয়ে আমার থেকে দূরে সরে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে তুমি নিজে থেকে আমার কাছে এলে। বিকাশের সামনে ফুটে উঠতে শুরু করেছে কুয়াশা ও ধোঁয়াশায় মেশানো একটি অবয়ব। সে আর কেউ নয়, সে হলো রমা। হ্যাঁ, সেদিন ট্রেনে কয়েক মুহূর্তের যাত্রাপথে ওদের দুজনের মধ্যে যে ভাই বোনের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, সেই সম্পর্কের টানেই হয়তো আজ বিকাশ ছুটে এসেছে এই পরিত্যক্ত স্থানে। হয়তোবা ঈশ্বরের ইচ্ছাতেই সেদিন রাতে ওই কিছু সময়ের মধ্যেই গড়ে উঠেছিল রমা ও বিকাশের মধ্যে নির্ভেজাল আত্মীয়তার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। সবাই তোমাকে ভয় পেলেও আমি যে জানি আসল সত্যিটা কি, আর কিসের জন্য তুমি আজও মুক্তি পেতে পারোনি এই পৃথিবীর মায়া থেকে। সেই রাতে হয়তো ঈশ্বরের জন্যই তোমার সাথে আমার আলাপটা করিয়ে দিয়েছিল ভাই। সেই চায় আমার অসম্পূর্ণ কাজ যাতে তুমি সম্পূর্ণ করো। আমার ছেলেকে দেওয়া আমার শেষ প্রতিশ্রুতি তুমি রক্ষা করো। এতদিন ধরে আমি সবাইকে শুধু আমার কথাটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সবাই আমাকে ভয় পেয়েছে, আমার থেকে বাঁচতে দূরে পালিয়েছে। কিন্তু তুমি এলে। এত কিছুর পরেও ট্রেনে দেখা হওয়া একজন অপরিচিতার জন্য তুমি এতটা করলে ভাই। আমার ছেলের কাছে আমার দেওয়া ওর জন্মদিনের উপহারটা তুমি পৌঁছে দাও, তবেই আমার মুক্তি ঘটবে এই প্রেত জীবন থেকে। তোমার এই ভাই তোমার শেষ প্রতিশ্রুতি রক্ষা করবে দিদি। আমার পরিবারের কেউই আর জীবিত নেই। মা বাবাকে ছেলেবেলায় হারানোর পর এক দিদি ছিল, সেই ছিল আমার সহায় সম্বল। কিন্তু সেও যখন একদিন জ্বরে চলে গেল, আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছিলাম। সেই দিন রাতে গয়া থেকে দিদির কাজ শেষ করে যখন আসছি, আমি আসবার পথে দেখা হয় তোমার সাথে। এক মুহূর্তে মনে হয়েছিল আমার দিভাই যেন আবার আমার কাছে ফিরে এসেছে। কিন্তু কিন্তু ভাগ্যের এই নির্মম পরিহাসে সবটা আবারও শেষ হয়ে গেল। কিন্তু সেই দিন, সেই মুহূর্ত থেকে আমি তোমার জন্য যে আমার মনে যে জায়গা বানিয়েছিলাম তা আজও আছে, সারা জীবন থাকবে। তোমার সন্তান, তোমার পরিবার আজ থেকে আমার পরিবার। ওদের সমস্ত দায়িত্ব আজ থেকে আমার। জীবনের শেষ দিন পর্যন্ত তোমার এই ভাই তার কথা রেখে যাবে দিদি, তুমি দেখে নিও। রমার 2 চোখ থেকে ঝরে পড়ছে অশ্রুকণা। হ্যাঁ, কান্না মৃত্যুর পরেও হয়। রমার চোখে জল আসছে অব্যক্ত যন্ত্রণায়। মৃত্যুর পরেও আমার আর কোনো ভয় থাকলো না।
আমার সন্তান তার মাকে হারালো ঠিকই, কিন্তু সে তার এক মামাকে পেল। আমার শাশুড়ি মা এক ছেলেকে পেলেন, এটাই আমার শান্তি। ওদের তুমি দেখো, আমার যে যাওয়ার সময় হলো। একরাশ দমকা বাতাস ঝাপটা মেরে যায় বিকাশকে। কিছুক্ষণের জন্য নিজের হাত দিয়ে চোখ আড়াল করবার চেষ্টা করে বিকাশ। সবটা শান্ত হলে বিকাশ দেখতে পায় তার সামনে পড়ে রয়েছে লাল কাগজে মোড়ানো একটা বাক্স। বিকাশ সযত্নে সেই বাক্সটি নিজের হাতে তুলে নেয়। পরদিন থানা থেকে রমার বাড়ির অ্যাড্রেস জোগাড় করে পৌঁছে যায় সে। ঠকঠক করে বার কয়েক। দরজায় টোকা পড়তেই কাঠের দরজা খুলে বেরিয়ে আসে 1 বছর সাতেকের বাচ্চা ছেলে। কে গো তুমি? কাকে চাই? আমাকে তোমার মা পাঠিয়েছে বাবা। রমার শাশুড়ি মা ঘরের ভেতর থেকে কাশতে কাশতে বেরিয়ে আসেন। কে বাছা তুমি? আমার বৌমার কোনো খবর জানো? 1 মাস হয়ে গেল, তার কোনো খবর আমরা পাচ্ছি না। মা তো আমাকে কথা দিয়েছিল যে আমার জন্য একটা ট্রেন এনে দেবে, কিন্তু তারপর তো আর মা এলোই না, জানো তুমি? আমার মা কোথায় কাকু? বিকাশ দীপুর হাতে গিফটের বাক্সটা এগিয়ে দিয়ে বলে, এই যে, এইটা হলো তোমার খেলনা বাবা। তোমার মা আমার হাত দিয়ে পাঠিয়েছেন এটা তোমার জন্য। আমার বৌমা কোথায়? বিকাশ শান্ত কণ্ঠে বলে, দিদি আর কখনোই আপনাদের কাছে ফিরে আসতে পারবে না জেঠিমা। মানে কি বলছো তুমি? বিকাশ সেই দিনের সমস্ত ঘটনা খুলে বলে। বৃদ্ধা বৌমার মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন। আপনি আপনি ভেঙে পড়বেন না জেঠিমা। আপনার বৌমা চলে গেছে ঠিকই, কিন্তু আজ থেকে আপনার দায়িত্ব আমার। দিদি তার শেষ প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে, আজ তার আত্মা মুক্তি পাবে। আর আমিও আজীবন আমার দিদিকে করা শেষ প্রতিশ্রুতি রক্ষা করবার চেষ্টা করব। দীপুকে মানুষের মতন মানুষ করব। কাকু, মা মা আর আসবে না? না বাবা, মা তো পরিদের দেশে গেছে, তাই আজ থেকে তোমাদের সমস্ত দায়িত্ব আমার। আর হ্যাঁ, আমি তোমার কাকু নই, তোমার মামা হই। হাসি মুখে কথাটা বলে দীপুকে জড়িয়ে ধরে বিকাশ। ওই দূর আকাশ থেকে এমন দৃশ্য দেখে হয়তো মিটিমিটি হাসছে রমা।